যে মেয়েটি মারা গেছে তার বাবা মাকে কে বলেছিল যে আত্মহত্যা হয়েছে? সন্দীপ ঘোষ সরকারকে কি এমন পেঁচে ফেলেছে যে তাকে কিছুতেই বরখাস্ত করা যাচ্ছে না? কপিল সিব্বল একবার পারলে সুপ্রিম কোর্টে দাঁড়ালে 15 লাখ টাকার অনেক 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 গুণ বেশি টাকা নেন, অনেক গুণ বেশি টাকা নেন। তুমি আমার কাছ থেকে শুনে রাখো, যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে যাতায়াত করে তাদের জিজ্ঞাসাবাদ করে জেনে নিও, অনেক 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 গুণ বেশি টাকা নেন। এবং তাতে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কারণ রাজ্য সরকারের আপাতত লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে এই কেসটাকে ঘুলিয়ে দেওয়া, এই ব্যাপারটাকে সত্য যাতে সামনে আসতে না পারে, অপরাধীরা যাতে শাস্তি না পায় সেটাকে নিশ্চিত করা। সেটা তো একটা ব্যাপারেই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এই সন্দীপ ঘোষের মতন এইরকম জঘন্য অপরাধী তাকে রাজ্য সরকার একটার পর একটা পদ দিয়ে যাচ্ছে, কিন্তু কে সন্দীপ সেটা বলতে পারছেন না, উল্টে সন্দীপকে বরখাস্ত করতে পারছেন না। আমার বারবার বারবার এই প্রশ্ন থাকবে যে কেন উনি সন্দীপকে বরখাস্ত করতে পারছেন না, সন্দীপকে কি পেঁচে ফেলে রেখেছে, সেটা এই প্রশ্নটা থাকবে। কিছু ভয়ঙ্কর ব্যাপার হয়েছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আরজিকর থেকে টাকা তুলে কালীঘাটের টালির চালায় জমা করা হতে পারে। কুণাল সরকারের মতন ডাক্তারকে ভয় দেখাতে হয়েছে। কেন দেখাতে হচ্ছে? কারণ পুলিশ নিজে ভয় পেয়েছে, রাজ্য সরকার নিজে ভয় পেয়েছে। পুলিশ তো এর মধ্যে সংশ্লিষ্ট ছিল না, ছিল আরজিকর হাসপাতাল আর রাজ্য সরকার আর তৃণমূল পার্টি, তারা ভয় পেয়েছে। জনরোষকে শেষ পর্যন্ত ঠেকানো যাবে না। সেই ফরাসি বিপ্লবের সময় যে বাস্তিল দখল হয়েছিল, একটা অজেয় দুর্গ ছিল, সেই সময় থেকে এই জিনিস চলে আসছে, একটা স্তরে এসে আর তারপরে জনরোষকে ঠেকানো যায় না। দেখো, এ বিষয়ে যে জিনিসটা প্রথমেই বলার সেটা হচ্ছে যে আমাদের আইনি ব্যবস্থায় অত তাড়াতাড়ি রেজাল্ট হয় না, কারণ আমাদের একটা আইনের মধ্যে একটা জিনিস ওতপ্রোত আছে যেটাকে বলে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ আসামি, যদি কোনো আসামি থাকে, আসামি যতক্ষণ না দোষী প্রতিপন্ন হচ্ছে ততক্ষণ সে নির্দোষ, এবং তাকে যতক্ষণ না পুরোপুরি প্রমাণ করতে পারছে বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো সন্দেহের ঊর্ধ্বে যে সে দোষ করেছে, ততক্ষণ সে নির্দোষ আছে। এবং এই প্রমাণটা প্রসিকিউশন অর্থাৎ সরকারি উকিলকেই করতে হবে। তো এই প্রক্রিয়াটাতে স্বাভাবিকভাবেই সময় লাগে। সেই জন্য আমরা দেখতে পাই যে বহু কেস দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গড়ায়। এ ব্যাপারটা তো তার কোনো অন্যথা হবে বলে মনে হয় না, বিশেষ করে যেখানে সরকারের তরফ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে সরকার নিজেই আসামিকে লুকোবার, আসামিকে আশ্রয় দেবার চেষ্টা করছে, তাকে লুকোবার চেষ্টা করছে। অতএব সময় লাগবেই। সিবিআই কি করছে, কি কথা বলেছে, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। এ বিষয়ে আমি দুটো প্রশ্ন রেখেছিলাম, এই সোশ্যাল মিডিয়াতে রেখেছিলাম। প্রথম হচ্ছে যে কে বা কারা, কার হুকুমে যে অভয়া, যে মেয়েটি মারা গেছে, অভয়া তিলোত্তমা নানা রকম নাম দেওয়া হয়েছে, যে মেয়েটি মারা গেছে তার বাবা মাকে কে বলেছিল যে আত্মহত্যা হয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষ সরকারকে কি এমন পেঁচে ফেলেছে যে তাকে কিছুতেই বরখাস্ত করা যাচ্ছে না? সে প্রথম ছিল আরজিকরের প্রিন্সিপাল, সেই আরজিকরের প্রিন্সিপাল থেকে তাকে করে দেওয়া হলো ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল, তাকে সাসপেন্ড করে দিলেই হতো, কিন্তু তাকে সাসপেন্ড করলো না। তারপরে ন্যাশনাল মেডিকেল কলেজে যখন ছাত্ররা বিক্ষোভ দেখালো যে তাকে আমরা প্রিন্সিপাল হিসেবে কাজ করতে দেব না, তখন তাকে শেষ পর্যন্ত ওএসডি বানিয়ে দেওয়া হয়েছে। এর সাথে তুমি যদি মিলিয়ে দেখো যে পার্থ চ্যাটার্জিকে কি করা হয়েছে, অনুব্রত মণ্ডলকে কি করা হয়েছে, বালুকে কি করা হয়েছে, তাহলে দেখতে পাবে যে এদের সমস্ত জেলে ভরে দেওয়া হয়েছে, কেউ নিয়ে কোনো একটি মাথাও নড়েনি। মমতা একেবারে সম্পূর্ণভাবে নিরাসক্ত হয়ে আছে। কিন্তু একে নিয়ে এত উত্তেজনা কেন, এত উত্তেজনা কেন? কি পেঁচে রেখেছে? এই যে কি পেঁচের
কোন জাদুকাঠি এদের হাতে আছে, ওর হাতে আছে, সন্দীপ ঘোষের হাতে আছে, যেটা বালু বা অনুব্রত বা পার্থের হাতে নেই, সেটা আমার জানার খুব কৌতূহল। একটা জিনিস তো পরিষ্কার যে এটা একটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা তো নয়ই, অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও সরকারের বা পুলিশের যেরকম প্রতিক্রিয়া হওয়া উচিত এই ক্ষেত্রে কিন্তু সেরকম প্রতিক্রিয়া হচ্ছে না। এই ক্ষেত্রে একটা ঢাক ঢাক গুড় গুড় হারিয়ে মুছে ফেলা, হারিয়ে ফেলা, দেরি করিয়ে দেওয়া, এই সমস্ত জিনিসের একটা লক্ষণ পাওয়া যাচ্ছে, যেটা আদৌ শুভ লক্ষণ নয়। যে শ্মশানে যে অন্য যারা যেসব মৃতদেহ ছিল তাদের লাইন টপকে তাড়াতাড়ি পুলিশ গিয়ে অভয়ার দেহটা সৎকার করিয়ে দিয়েছে, এর মধ্যেও এরকম একটা নোংরা অভিসন্ধির গন্ধ পাওয়া যাচ্ছে। বাস্তবে কি হয়েছে জানি না, কিন্তু এগুলো যথাসময়ে বেরোবে, আশা করছি যথাসময়ে বেরোবে। একটা কথা বলে রাখা ভালো, যে যখন সরকার, যাদের হাতে রাজ্য সরকার, যাদের হাতে আইন শৃঙ্খলার ভার, তারাই যখন অপরাধীকে শিল্ড করতে, মানে অপরাধীকে আলো থেকে সরিয়ে নিয়ে অন্য কারুকে ভিড়িয়ে দিতে উদ্গ্রীব হয়, তখন বুঝতে হবে একটা ভয়াবহ অবস্থা আছে, এবং এই ভয়াবহ অবস্থায় কোনো কিছু প্রমাণ করা খুবই কঠিন। পলিগ্রাফ টেস্টটা বোঝা দরকার। পলিগ্রাফ টেস্টে কি করা হয়, শরীরের নানা অংশের দেখা হয়, শরীরের নানা অংশের প্রতিক্রিয়া দেখা হয়। কিছু প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর পেলে উত্তর দেবার সময় এই যাকে টেস্ট করা হচ্ছে তার শরীরের বিভিন্ন অঙ্গের প্রতিক্রিয়া দেখা হয়। যদি এমন প্রতিক্রিয়া দেখা যায় যে যার থেকে মনে হচ্ছে যে এই ব্যক্তিটি মিথ্যে কথা বলছে, কারণ মিথ্যে কথা বলার সময় রক্তচাপ বেড়ে যায় বা অন্য নানান কিছু হয় আর কি, এগুলো চিকিৎসকরা বলতে পারবেন। তো এইসব যখন হয় তখন বোঝা যায় যে সে মিথ্যে কথা বলছে। তখন সিবিআই জানতে পারে বা যারা অনুসন্ধান করছে তারা জানতে পারে যে ঠিক কোথায় অপরাধীকে চেপে ধরতে হবে। অপরাধী তো সন্দীপ ঘোষও অপরাধী, অপরাধী শুধু সঞ্জয় রায় না, সন্দীপ ঘোষও অপরাধী, এটা দিনের আলোর মতন পরিষ্কার। কিন্তু এই সন্দীপ ঘোষকে কোথায় চেপে ধরতে হবে সেটা পলিগ্রাফ টেস্ট করলে জানা যাবে। পলিগ্রাফ টেস্টের ফল নিয়ে আদালতে যাওয়া যাবে না, আদালতে সেটা গ্রাহ্য নয়, কিন্তু পলিগ্রাফ টেস্ট করলে জানা যাবে যে যে অপরাধী বা যাকে প্রশ্ন করা হচ্ছে সে মিথ্যে কথা বলছে কিনা, কোন জায়গায় মিথ্যে কথা বলছে। বলা মুশকিল। এখন যারা তদন্ত করছেন অর্থাৎ সিবিআই, তাদের পক্ষে প্রয়োজন এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখা। জনসাধারণের চোখে কি দাঁড়াবে সেটা অন্য ব্যাপার, সেটা দিয়ে তো আদালতে ঠিক হবে না, আদালতে সাব্যস্ত হবে না। আদালতে সাব্যস্ত হবে তারই ভিত্তিতে যেটা পুলিশ অনুসন্ধান করে আবিষ্কার করতে পেরেছে, যে সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তাদের জেরা টেরা করে বিচারকের সামনে যা পাওয়া যাচ্ছে সেটাই আদালতে গ্রাহ্য হবে। তো তার মধ্যে কিছু জিনিস পেছনে চলে যেতে পারে, কিন্তু সেটা জনসাধারণের চোখে, যে যারা তদন্ত করছেন বা বিচারালয়ের চোখে সেরকম পেছনে চলে যাবার কোনো সম্ভাবনা নেই। এই যাবৎ দেখো না যে এখন এই যে বাংলাদেশে যে হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে, বিভৎস অত্যাচার হয়েছে শেখ হাসিনাকে ভারতে চলে আসার পরে, সেটাই পেছনে চলে গেছে। এত বড় একটা ঘটনা, এই আরজি করে ঘটনার ফলে পেছনে চলে গেছে। এরকম হয়ে থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে জনসাধারণের ধারণার মধ্যে আর কি। আমি জনসাধারণের ধারণার কথা আদৌ বলছি না, কথা হচ্ছে আদালতে গ্রাহ্য প্রমাণ, সাক্ষ্য, এগুলো ভিত্তিতে। তোমাকে কে বলেছে যে কপিল সিব্বলকে 15 লাখ টাকা দেওয়া হচ্ছে? কোথা থেকে তুমি এই খবর পেলে? কপিল সিব্বল একবার পারলে সুপ্রিম কোর্টে দাঁড়ালে 15 লাখ টাকার অনেক 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 গুণ বেশি টাকা নেন, অনেক গুণ বেশি টাকা নেন। তুমি আমার কাছ থেকে শুনে রাখো, যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, যাতায়াত করে, তাদের জিজ্ঞাসাবাদ করে জেনে নিও, অনেক 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 গুণ বেশি টাকা নেন।
এবং তাতে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কারণ রাজ্য সরকারের আপাতত লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে এই কেসটাকে ঘুলিয়ে দেওয়া, এই ব্যাপারটাকে সত্য যাতে সামনে আসতে না পারে, অপরাধীরা যাতে শাস্তি না পায় সেটাকে নিশ্চিত করা। সেটা তো একটা ব্যাপারেই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এই সন্দীপ ঘোষের মতন এইরকম জঘন্য অপরাধী তাকে রাজ্য সরকার একটার পর একটা পদ দিয়ে যাচ্ছে, তাকে বরখাস্ত করতে পারছি না। কি প্যাচে ফেলেছে, কোন প্যাচে ফেলেছে যেটা বালুও পারেনি, কেষ্টও পারেনি, যেটা পার্থও পারেনি, কোন প্যাচে ফেলেছে সন্দীপ ঘোষ? এইটা সম্বন্ধে আমার কৌতূহল শেষ পর্যন্ত থাকবে। এর মধ্যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া দেখেছো? এত যে ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া দেখেছো? কোনো প্রতিক্রিয়া নেই। বাস্তবে এটাই হচ্ছে ওর কাজের ধরন আর কি। উনি যখন প্যাঁচে পড়েন তখন উনি দুটো জিনিস করেন। এক নম্বর হচ্ছে উনি একদম চুপচাপ থাকেন, আর দু নম্বর হচ্ছে যে ওর যে অনুচর যে এই সমস্ত কুকীর্তিগুলো করেছে তাকে উনি ঝেড়ে ফেলে দেন। ওই যে তিনজনের নাম আগে করলাম, পার্থ, বালু এবং কেষ্ট, তাদের উনি ঝেড়ে ফেলে দিয়েছেন। এখন কে পার্থ, কে বালু, কে কেষ্ট এরকম বলবে, কিন্তু কে সন্দীপ সেটা বলতে পারছেন না। উল্টে সন্দীপকে বরখাস্ত করতে পারছেন না। আমার বারবার এই প্রশ্ন থাকবে যে কেন উনি সন্দীপকে বরখাস্ত করতে পারছেন না, সন্দীপ ওকে কি প্যাঁচে ফেলে রেখেছে, সেটা এই প্রশ্নটা থাকবে। তৃণমূলের জন্য একরকম নিয়ম, বাকিদের জন্য একরকম নিয়ম, এটা নতুন কিছু নয়। তো এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। দমন নীতি চালাবেই এরা, দমন নীতি চালাবেই। তা না হলে এই ডক্টর সরকার, কি সরকার, কুণাল সরকার, ডক্টর কুণাল সরকারের মতন অগ্রগণ্য চিকিৎসককে ডেকে পাঠায়, অগ্রগণ্য চিকিৎসককে ডেকে পাঠায়। কুণাল সরকার শুধু একজন লব্ধ প্রতিষ্ঠ ডাক্তার নন, তিনি একজন বিতার্কিক হিসেবে, ডিবেটার হিসেবে অত্যন্ত বিখ্যাত, এবং তার কাজ কর্ম, তার পেশাদারি দক্ষতা নিয়ে কখনো কোনো কেউ প্রশ্ন তোলেনি। তিনি আরজিকর হাসপাতালের সাথে সংশ্লিষ্ট নন, তাকে কেন ডেকে পাঠানো হলো? আসলে ভয় পেয়েছে। আসলে এই রাজ্য সরকার এখন ভয়ঙ্কর ভয় পেয়েছে। রাজ্য সরকারের মাথায় যিনি আছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ভয় পেয়েছেন। ভয়ের কারণ কি আমি জানি না, কিন্তু ভয়ের সেই যে চাবিকাঠি, সেই যে প্রাণভোমরা, সেটা কিন্তু আমার মনে হচ্ছে সন্দীপ ঘোষের কাছে আছে। যে কারণে আমি আবার বলছি, তৃতীয়বার বলছি, যে কারণে সন্দীপ ঘোষকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না। বালু, কেষ্ট, পার্থকে যেভাবে ঝেড়ে ফেলেছিল, কিছুতেই সন্দীপ ঘোষকে ঝেড়ে ফেলতে পারছে না। এগুলো তুমি কি বাজে কথা বলছো? এগুলো লালবাজারের সেলফেলগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে ডাকাডাকি করা হচ্ছে, এগুলো ভয় দেখানোর জন্য। ভয় কিসের জন্য? যাতে ওরা মুখ না খোলেন। মুখ খুললে কি হবে? এর থেকে যদি একটা কিছু, কোনো একটা ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যায়, কোনো একটা ঝুলির মধ্যে একটা ফোকর থাকে, ফোকর দিয়ে বেড়াল বেরিয়ে যায়, এটাই ভয়। কিছু ভয়ঙ্কর ব্যাপার হয়েছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিছু বীভৎস ব্যাপার হয়েছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এবং হয়ে যাচ্ছে। সেটা মৃতদেহ পাচার হতে পারে, সেটা আরজিকর থেকে টাকা তুলে কালীঘাটের টালির চালায় জমা করা হতে পারে, সেটা আরজিকরে কিছু অপরাধী ডাক্তার, ইন্টার্ন, এদের দিয়ে কিছু কুকর্ম করা হতে পারে, ছাত্রদের থেকে ঘুষ খাওয়া হতে পারে, যে ঘুষ না দিলে পরে তাদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে না, এরকম বহু কিছু হতে পারে। সেগুলো নিয়ে তো প্রশ্ন উঠছে। অতএব ব্যাপারটা যে একেবারে সাদা ধোয়া তুলসী পাতার মতো নয়, সেটা তো এখন মানুষ বুঝতে পারছে না। এটা যাতে বেশি না হয় সেই জন্য পুলিশকে এখন মানুষকে ভয় দেখাতে হচ্ছে। কুণাল সরকারের মতন ডাক্তারকে ভয় দেখাতে হচ্ছে। কেন দেখাতে হচ্ছে? কারণ পুলিশ নিজে ভয় পেয়েছে, রাজ্য সরকার নিজে ভয় পেয়েছে। পুলিশ স্তরের মধ্যে সংশ্লিষ্ট ছিল না, ছিল আরজিকর হাসপাতাল আর রাজ্য সরকার আর তৃণমূল পার্টি, তারা ভয় পেয়েছে।
খবর হতে চলেছে, খবর নিশ্চয়ই হতে চলেছে, এবং এটা আটকাবার জন্য তৃণমূল যথাসম্ভব চেষ্টা করবে। হয়তো ট্রেন বানচাল করে দেবে, হয়তো তৃণমূলের লুম্পেন যারা আছে তারা রেল লাইনের ওপর বসে পড়বে, যাতে করে মফস্বল থেকে যে সমস্ত ছেলে মেয়েরা আসছে তারা আসতে না পারে। হয়তো এর মধ্যে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট করে দেবে, অ্যাক্সিডেন্ট করে যানবাহন চলাচল বন্ধ করে দেবে। এরকম পুলিশ হাজারটা কাজ করতে পারে, কিছুই করার নেই। কিন্তু জনরোষকে শেষ পর্যন্ত ঠেকানো যাবে না। সেই ফরাসি বিপ্লবের সময় যে বাস্তিল দখল হয়েছিল, একটা অজেয় দুর্গ ছিল, সেই সময় থেকে এই জিনিস চলে আসছে। একটা স্তরে এসে আর তারপরে জনরোষকে ঠেকানো যায় না। না, খুবই সম্ভব। আমি তো বলছি যে এরা তো, এর মধ্যে তো লুকোবার বহু জিনিস আছে, এবং আমি কতগুলো জিনিস তো বলেই দিলাম যে কোন কোন জিনিসগুলো লুকোবার আছে। এই লুকোবার জিনিসগুলো যাতে প্রকাশ্যে এসে না পড়ে, এই ব্যবস্থাটা কে করতে পারে? সিপিএম এর আমলে এগুলো ক্যাডাররা করতো। ক্যাডাররা ওকে তাকে মারধর করতো, ওর বাড়ি জ্বালিয়ে দিত, ওকে ভয় দেখিয়ে আসতো। এরকম তৃণমূলের ক্যাডাররা কেউ কারুর কথা শোনে না, নিজেরা তোলাবাজি নিয়েই সন্তুষ্ট, আর যখনই বিপদে পড়বে তখনই পালিয়ে যাবে। তো তৃণমূলের ক্যাডার হচ্ছে পুলিশ, দলদাস পুলিশ হচ্ছে আজকে তৃণমূলের ক্যাডার। মমতা সিপিএম এর কাছ থেকে যেটা শিখেছেন সেটাকে একটু বদলে নিয়েছেন, টুইক করে নিয়েছেন। তো পুলিশ তো এগুলো, এই ব্যাপারগুলো করবেই, এবং এগুলো সম্বন্ধে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একদম যথার্থ কথা।